আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিবুল হাসান। আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এই বিষয়ে আলোচনা করার জন্য এবং এর সাথে সাথে আমরা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া, গণভোট, 270 দিন ইত্যাদি নানা বিষয়ে কথা বলার চেষ্টা করব। আলোচনার জন্য স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচিত হব তাদের সঙ্গে। আমার ঠিক ডানে রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনৈতিক বিশ্লেষক। এরপর রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক, এবং তারপর রয়েছেন জাবেদ রাশিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের 3 জনকেই চ্যানেল 24 স্টুডিওতে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি রাজ্জাকি ভাই, আপনার অনুমতি নিয়ে আপনার পরের জন থেকে শুরু করি, জাহিদ ভাইকে দিয়ে। জাহিদ ভাই, আপনার কাছে একটু প্রশ্নটার আগে একটু প্রেক্ষাপটটা কিছুটা বলেছিলাম, বাকিটা একটু ক্লিয়ার করি। আজকে প্রধান উপদেষ্টা যে উচ্চ পর্যায়ের বৈঠকটি করেছে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, নির্বাচন কমিশন সচিব ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী আইজিপি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন, এবং সেখানকার তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি পরবর্তীতে প্রেস উইং থেকে জানানো হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। এবং সেখানে যে কথাগুলো বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তি কাজ করতে পারে। ছোটখাটো কোনো চক্রান্ত নয়, বড় পরিকল্পিতভাবে বড় পরিসরে নির্বাচন বানচালের চেষ্টা হবে। এরকম সতর্ক করে তিনি বলেছেন, হঠাৎ করে আক্রমণ আসতে পারে। এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং, যত ঝড়ঝাপটাই আসুক না কেন আমাদের তা মোকাবেলা করতে হবে। মানে এত স্পষ্টভাবে এত বড় শঙ্কার কথা এর আগে আমরা শুনিনি। এটা ইউনূস সাহেব বলেছেন, প্রধান উপদেষ্টার বরাত দিয়ে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, এবং এটি প্রধান উপদেষ্টার বক্তব্য। তো এই বক্তব্যের একটু ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই, যে কেন এরকম বললেন এবং স্পষ্টভাবে এরকম বক্তব্য কি শঙ্কা দেখছেন? ধন্যবাদ আপনাকে। মানে উনি যা যা বলেছেন, জনগণের মধ্যে উনি দেশের ভেতরের কথা বলছেন, ভেতর বাইরে দুটোই বলছেন, ভেতরও আছে। সাধারণ মানুষের আবার আরেকটা পারসেপশন আছে, সরকারের ভেতরেও কেউ আছে কিনা। মানে নানান রকম গুজব, নানান রকম কথাবার্তা চারদিকে চলছে। আচ্ছা, এখন এটা আজকে অনেক ডিটেইল বলেছেন, অনেক সিরিয়াসলি বলেছেন। এর আগেও যখন জাতীয় পার্টি নিষিদ্ধের আলাপ হয়, তখন একবার রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বসেছিলেন, তখনও উনি শঙ্কার কথা জানিয়েছেন। এখন শঙ্কার কথা জানানোয় সমস্যা নাই, জনগণকে একটু সতর্ক রাখা এটা ভুল না, রাজনৈতিক দলগুলোকেও রাখা, কিন্তু দিনের শেষে এটা আসলে তাকে সরকারকে ম্যানেজ করতে হবে। আমি বরং, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, দর্শকদের অনেকেরও হয়তো দৃষ্টি কেড়েছে, আমি আরেকজনের বক্তব্যকে যুক্ত করব, ষড়যন্ত্র তত্ত্ব আছে কিনা, সম্ভবত ওই বক্তব্যটাও খানিকটা সাপোর্ট করবে। জামাতের নায়েবে আমির একটা বক্তব্য দিয়েছেন, উনি বলছেন মানে নির্বাচন নাও হতে পারে ওই ডেটে না, মানে উনি এভাবে বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি পিছিয়ে যায়, মানে উনি কেন ফেব্রুয়ারিতে গণভোট এবং নির্বাচন রাখবেন না, মানে জাতীয় নির্বাচন রাখবেন না, তার যুক্তি দিতে হলে নির্বাচন পিছিয়ে যদি যায়, পিছিয়ে যেতে পারে, তাহলে তো গণভোট হলো না। এবং ওনার বিবেচনায় গণভোট নাকি জাতীয় নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা জরুরি। তার মানে কথা শুনে মনে হচ্ছে যদি দুটোই বানচাল হওয়া চাইতে অন্তত নভেম্বরে, যদি উনি নভেম্বরের লজিক দেওয়ার জন্য বলছেন, নভেম্বরে যদি হয়ে যায় তাহলে অন্তত গণভোটটা হয়ে গেল। তো উনি কেন বলছেন এভাবে? না, কেন মনে হলো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়? এই প্রশ্ন কেন আসছে? একই দিনে না হওয়ার যুক্তি হিসাবে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হতে পারে, তাহলে তো গণভোটও বানচাল হচ্ছে। মানে আমি ওনার কথার ভেতরের কথাগুলো বলছি। নভেম্বরে হলে সেটা হবে না, তার মানে ওনার কাছে কি বানচাল হওয়ার কোনো তথ্য আছে? বা ওনার কাছে তো কল রেকর্ড না কণ্ঠ রেকর্ড থাকে, ওনার কোনো কণ্ঠ রেকর্ডে কি রকম আছে আমরা জানতে চাই। উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড তার কাছে আছে, বা আর কারো কণ্ঠ রেকর্ড তিনি পেয়েছেন, নাকি তার কোনো পরিকল্পনার মধ্যে তিনি আছেন, তার সেই পরিকল্পনার কারণে তিনি অনেকটা ধারণা করতে পারেন বা অনুমান করতে পারেন নির্বাচন পিছিয়ে যেতে পারে। সেই কারণে আমি যদি সবগুলোকে একত্র করি, শঙ্কার জায়গা আছে। এবং এই যে কমিশন যে রিপোর্ট দিল, মানে আমার একটু হালকা ঢঙে একটু বলি, মানে এটা সালাউদ্দিন কমিশন থেকে এখন এটা রাসিন কমিশন হয়ে গেছে কিনা, আমার কাছে আবার সেটা একটু মনে হয়। আচ্ছা, আমরা ওই জায়গাটা যাব না, আমি একটু সামান্য যোগ করে রাখি। এই যে শেষ পর্যন্ত যেভাবে ইমপ্লিমেন্টেশনের সাজেশন দেওয়া হলো, এটাও কিন্তু একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করছে। আমি এটুকু বলি, ওইটা আমরা যাব পরে। কিন্তু এই যে সংঘাতের পরিস্থিতি, এই সব কিছু যদি আপনি একত্র করেন, একটা ঘোলাটে পরিস্থিতি যখন তৈরি হয়, আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করেছি, তাদের মধ্যে যখন এরকম মারাত্মক রকম দ্বন্দ্ব, প্রতারণার অভিযোগ করা হচ্ছে সরকারের বিরুদ্ধে, বা সরকার বা রেফারি খেলছেন বলে অভিযোগ করা হচ্ছে, তো এই সংঘাত যদি তৈরি হয়, তখন কিন্তু এই ভেতর এবং বাইরের শত্রুরা যারা আছে তারা নিশ্চয়ই তারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র নিশ্চিতভাবে একটা সিরিয়াস উর্বর ভূমি পাবে।
জাহিদ ভাই, আমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আপনার কাছে প্রশ্নটা আরেকবার করি। সেটি হচ্ছে, প্রধান উপদেষ্টা শুধু শঙ্কা করেন নাই, তিনি তথ্যও দিয়েছেন। তথ্যটা কি জন্য আমি বলছি, যে ধরেন আপনি একটু আগে জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কথা বলছিলেন। তাহেরের বক্তব্য কেন প্রধান উপদেষ্টার থেকে আপনার কাছে গুরুত্বপূর্ণ লাগছে? কারণ প্রধান উপদেষ্টা বলছে পরিকল্পিতভাবে বড় পরিসরে নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে না, হবে। তাহলে এটা কেন বড় আপনার আশঙ্কার জায়গা লাগছে না? হ্যাঁ, উনি আগেও, আমি ইনফ্যাক্ট ওনার এই তথ্যটা আমার কাছে নতুন না। এবার যেটা হয়েছে, এবার আরেকটু স্ট্রং, আরেকটু বোল্ড, আরেকটু ডিটেইলড। এই 2 মাস হবে, মানে 2 মাসও হয়নি জাতীয় পার্টির ইস্যুটার সময় একই রকম কথা উনি বলেছেন। সুতরাং উনি এটা বলছেন, উনি নির্বাচন হবেই বলছেন, আবার সতর্ক করছেন সবাইকে। সো এই যে হবে বলছেন, এটা আমি মনে করি এটা ওনার কাছে যথেষ্ট গোয়েন্দা তথ্য আছে, কোথায় কে কি করছে সেগুলো ওনার কাছে সব কন্ট্রোল রেকর্ড আছে, একদম অজানা কন্ট্রোল রেকর্ড নেই, অন্তত গোয়েন্দা তথ্য আছে। আমরা আশা করি কন্ট্রোল রেকর্ড চাইলেই করা যায় না, প্রধান উপদেষ্টা চাইলেও করা অন্তত উচিত না, আমরা এভাবে বলতে পারি। তো যেটা বলছিলাম, তো ওনার কাছে অনেক তথ্য উৎপাত্ত আছে, অনেকগুলো গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে, সুতরাং উনি অনেক বেশি ওয়াকিবহাল আমাদের চাইতে, সেটা সঠিক। এবং জনগণকে, এবং আমি ধারণা করি এটা শুধু নিজের না, উনি রাজনৈতিক দলগুলোকে হয়তো এই বার্তা দিচ্ছেন যে তোমরা তোমাদের নিজেদের মধ্যে বিভেদ বাড়িও না। আর আমি জামাতের কথাটা আরো আলাদা করে বললাম, মানে আমি কোনো একটা রাজনৈতিক দলকে এখন পর্যন্ত এইভাবে বলতে দেখিনি। উনি হ্যাঁ অনিশ্চয়তা আছে, পারবে কিনা এসব, যেমন আমি নাহিদ ইসলামকে আজকেই মনে হয় বলতে দেখলাম যে সংস্কার পুরো শেষ হওয়ার আগে, বিচার শেষ হওয়ার আগে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে। মানে এই না যে ফেব্রুয়ারিতে হবে না, ওনাদের একটা কন্ডিশন দিচ্ছে, কিন্তু ইনি এমন ভাবে বলছেন যে উনি সামহাউ জানেন, অথবা উনি কি কোনোভাবে পার্ট যে ফেব্রুয়ারিতে তো নির্বাচন হবে না, সো গণভোটটা ওই দিনে রাখলে বিপদ হয়ে যাবে, এটা আগে হয়ে যেতে হবে। না, ওই প্রসঙ্গটা আমরা ভাবছিলাম পরে আসবো, যেহেতু আপনি নিয়ে আসছেন, সুতরাং একসঙ্গে আমরা আলোচনাটা করলাম। আপনার কাছে একটু, আবু হেনা রাজ্জাকি ভাই, আপনার কাছে আরো একটু স্পষ্টভাবে জানতে চাই যে কারা ভেতরে বাইরে থেকে ষড়যন্ত্র করছে, আর বড় পরিসরে কারা করতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আমার 2জন বিজ্ঞ সহ-আলোচক, আর আপনার চ্যানেল 24-এর দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। ধরেন একজন প্রধান উপদেষ্টা যখন এই ধরনের বক্তব্য দেন, তখন আমরা ধরে নিতে পারি যে তার কাছে যে ইনফরমেশনটা আছে টোটালটাই ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, ভায়া মিডিয়া নয়। সরকার প্রধান, হ্যাঁ, যেহেতু সরকার প্রধান। এখন উনি কোন ইনফরমেশন ভিত্তি করতেছেন? ওনার দেশি ইনফরমেশন থাকতে পারে, ওনার কাছে বিদেশি ইনফরমেশন থাকতে পারে, যেহেতু দেশ বিদেশ দুইটা বলছেন। এখন দেশি ইনফরমেশন আর বিদেশি ইনফরমেশন, নির্বাচনটা বানচালের ষড়যন্ত্র যদি হয়, তাহলে খুঁজতে হবে লাভবান কে হয়। নির্বাচনটা বাতিল করলে, বানচাল হয়ে গেলে লাভ কার লাভ? কারণ প্রত্যেকটা ব্যাপারে তো একটা ইকুয়েশন থাকে, বিনা কারণে নো স্মোক উইদাউট ফায়ার, বিনা কারণে তো কার্য হয় না। এখন আমরা যতটুকু বুঝি তাতে ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন ডিটারমাইন্ড, এবং খুব বড় আকারে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং একটা মানে ঐতিহাসিক নির্বাচন হবে, হাসি খুশির মধ্যে নির্বাচন হবে, প্রাণবন্ত গ্রহণযোগ্য নির্বাচন। বাংলাদেশের কনটেক্সটে আজকে পর্যন্ত যে পরিস্থিতি হয়েছে ঐক্যমত্য কমিশন নিয়ে, তাতে এই কথাটা কোনোভাবে আমি মিল খুঁজে পাই না। তাহলে একটাই জিকির থাকতো, নির্বাচন নির্বাচন। আমরা ডেইলি সকালে মিছিল দেখতাম, গাড়ি চালাইতে পারতাম না, গণজোয়ার ইত্যাদি। এখন উনি কেন বলছেন সেটা উনি জানেন। উনি একদিকে বলছেন এমন একটা নির্বাচন হবে, আর একদিকে চট করে যদি বানচালের কথা বলেন, সেখানে খুঁজতে হবে কার লাভ কার ক্ষতি। এইবার আসেন গণভোট নির্বাচনের এটা একটু উত্তরটা দিয়ে যান, কার লাভ তো মিলাচ্ছি আমি। আচ্ছা, মিলাচ্ছি। গণভোট নির্বাচনের আগে চায় জামাত, ওকে। আবার ফেব্রুয়ারিতে নির্বাচন হোক বা না হোক, গণভোট চাই জামাত। আবার একই দিনে নির্বাচনের সাথে গণভোট চায়, কেউ তো চায়, বিএনপি চায়। হ্যাঁ, যদি ওই জায়গায় আসে তাহলে বলতে হবে শুধুই গণভোট, নির্বাচন বাতিল হয়ে যায়। কারণ আমরা তো একটা চাই, দুইটা চাই না একই দিনে। আমরা ওই জামাতের ভাষায় বলতেছি, আমরা একটা চাই, দুইটা চাই না। তো যদি বলে দুইটা একসাথে হবে, নো, তাহলে ইলেকশন বাদ। এটা একটা ধরনের বাদের কথা। এইবার আসেন, আজকের সম্ভবত শেখ হাসিনা রয়টারকে বলছে আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতে পারবে না, কাজে তাদের যে ভোটাররা তারা নির্বাচন বয়কট করবে। এই যে বয়কট করবে মানে কি? তার ভোটাররা তো আমরা চিনি না, ভোটাররা আমরা চিনি, তার ভোটার কারা তারকে আমরা চিনি না। তো বয়কট করবেন মানে কি? উনি জানান দিবেন যে নির্বাচন বয়কট করছি। নির্বাচন উনারা ভোট দিবেন না, নির্বাচন বয়কট করবেন, নাকি নির্বাচন হইতে দেবেন না, বয়কট করবেন। এই যে আমি বললাম লাভ কার।
ধরা যাক ফেব্রুয়ারিতে নির্বাচন হইল, ক্ষমতায় জাহিদ ভাই যাবে না রাজ্জাকি যাবে? কেউ না। একজন তো যাব। হ্যাঁ, ধরলাম বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত। আমার ওইটা দরকার নাই তো, আমরা তো এক্সাম্পল দিচ্ছি, আপনি এখানে থাকেন, জি। হয় সে ক্ষমতায় যাবে না আমি নাইলে যাবো। আপনি যাবেন। আমি তো 5 বছর থাকবো নর্মাল কোর্সে। আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, বড় দুটো দল, তারা ক্ষমতায় যাওয়ার পর প্রশাসনকে নিয়ে শক্তিশালী হয়। প্রশাসনকে নিয়ে, প্রশাসন ছাড়া কেউ শক্তিশালী না। তাইলে আওয়ামী লীগের কোটি কোটি ভোটার জিরো হয়ে বসে আছে কেন? একদম জিরো, তো কিছুই করতে পারতেছে না। নির্বাচনী তফসিল দিতে তারা মাঠে ঢুকবে আমার ধারণা। যেহেতু নির্বাচন হইলে পরে 5 বছর ক্ষমতায় থাকবে, এবং এই 5 বছর ক্ষমতায় থাকার পর এখন হয়তো অনেকেই অনেক মিষ্টি কথা বলতেছে, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, ইনক্লুসিভ নির্বাচন চাই। ক্ষমতা একবার যাইতে পারলে কিন্তু সে তখন বদলা নেওয়ার চিন্তা করতে পারে, যে না আর যাতে না আসতে পারে। এবং আর যাতে না আসতে পারে এই যদি চিন্তা করে, তাহলে পতিত সরকার চিন্তা করবে আমি তো 5 বছরের জন্য বঞ্চিত। 5 বছরের জন্য আমি বঞ্চিত হব কেন? যদি নির্বাচনটা বয়কট হয়ে যায় আর ইউনূস সাহেব চলে যায়, তাইলে কিন্তু থার্ড পার্টি উইল কাম, যে ফর্মেই আসুক। তাহলে একটা নির্বাচনের সম্ভাবনা থাকে, 2 বছর হোক, 1 বছর হোক পরে। কিন্তু নির্বাচিত সরকার আইসে পড়লে কিন্তু 5 বছর আমি প্রাথমিক ধরে নিব, গ্যাঞ্জাম হবে আমি ধরবো না। 5 বছর যদি থাকে, এই 5 বছরে তো ওই পতিত সরকার আসতে পারতেছে না। সিসি তো অনেকদিন আছে মিশরে, যে আসবে সে 2 বছরের মধ্যে নির্বাচন দিবে, এটা নাও হতে পারে। না না, সেটা মানলাম, কিন্তু আমি যদি নির্বাচিত সরকার ধরি, তার জন্য 5 বছর ম্যান্ডেটরি। আমি 5 বছর আগে ছাড়বো না। তো 5 বছর আগে না ছাড়তে দিলে ওরা 5 বছরের জন্য বঞ্চিত হয়। এই যে 5 বছর বঞ্চিত আমি যাবো কেন? নির্বাচনটা যদি বাতিল করা যায়, তাহলে তো জাহিদ ভাই যদি টেক ওভার করে, রাজ্যকে যদি টেক ওভার করে ফর 2 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স দেয়ার ইজ এভরি পসিবিলিটি। সুতরাং আপনাকে বিবেচনায় নিতে হবে, নির্বাচন না হইলে যার লাভ, যে লাভ মনে করে, সেটা তারা ষড়যন্ত্র করলে করতেও পারে। ওকে, আপনি এই প্রসঙ্গে একটু ছোট্ট করে আরেকটু বলে নেন। সেটা হচ্ছে, আপনি বললেন যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে বা নির্বাচনের পথে যখন হাঁটবে তখন আওয়ামী লীগও মাঠে নামবে। মানে এরা কি বিএনপি, জামাত, এনসিপি এগুলো হয়ে নামবে, না আওয়ামী লীগের ব্যানারে? এখন আমি আপনাকে বলি, এখন যদি মনে করেন যে আমাদের কিন্তু বাজার একটা কথা আছে কথিত, সে কথিততে কিন্তু যারা নির্বাচনটা খুব জোরালোভাবে চায়, তারা কিন্তু মোটামুটি নিশ্চিত যে নির্বাচন হলে তারা পাশ করবে। আমি যদি জানি যে পরীক্ষা দিলে আমি পাশ করব, আমি তো এই পরীক্ষাটা চাইবো। আর যার সন্দেহ আছে যে আমি পরীক্ষা দিলে পাস নাও করতে পারি, সম্ভাবনা নাই, সে চিন্তা করবে এখন একটা তাদের ইম্প্যাক্ট আছে, প্রভাব আছে অনেক। এই যে প্রভাবটা আছে, ইফ যদি আমি ভাবি যে আমার এই প্রভাবটাই আমার রাজনীতি, তাহলে তো আমি ভাববো যে রাজনীতি না হলেই ভালো, এই নির্বাচন না হলেই ভালো। সেক্ষেত্রে এই যে নির্বাচনটা বাতিল হলে যেহেতু আওয়ামী লীগেরও লাভ হবে, সেক্ষেত্রে তখন মিছিল যদি কেউ করে আমরা নির্বাচন চাই না অফিসিয়ালি, এই যারা বৈধ দল হিসেবে আছে তাদের সাথে তো তারা যোগ দিয়ে এটাকে বড় করতেও পারে, যে নির্বাচন বাতিল হোক। জাভেদ, আমি এই ষড়যন্ত্রের আলোকে এটা মিলাইলাম। ওকে, আমরা এটা আরো ক্লিয়ার হবো এরপরে। আবার আমরা একটু, জাভেদ রাশিদ, আপনার কাছে অনেকগুলো বিষয়ে প্রশ্ন আছে, কিন্তু প্রথমেই একটু এই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে জানতে চাই। আপনার কাছে বা আপনাদের দলও কি মনে করে যে নির্বাচন পেছাতে পারে, কিংবা নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে? নির্বাচন ঘিরে ষড়যন্ত্র, এটা তো আসলে এখন পুরা মানে দেশের মানুষের মধ্যেই একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। আমরা যার সাথে কথা বলছি সে মানে প্রথমে দেখা হলে জিজ্ঞেস করছে যে ইলেকশন হবে কিনা, এরকম একটা প্রশ্ন যার সাথে দেখা হচ্ছে সবাই এটা ফেস করছে। হ্যাঁ, ফেস করছে। এর কিছু কারণও আছে। আজকে আমরা যেমন আপনি বললেন যে প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা আসছে, বড় পরিসরে আক্রমণ হতে পারে। আবার এই বক্তব্য তো আমরা দেখলাম যে ডিসেম্বরের মধ্যেই নাকি প্রথম সপ্তাহেই অনেক কিছু বলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে তফসিল হবে ডিসেম্বরে। তাহলে এটার সাথে তো এটা আবার আমি মিলাতে পারছি না। সো যদি ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ইলেকশনের তারিখ ঘোষণা করে দেওয়া হয়, এটা কি তারপরে আক্রমণ হতে পারে, নাকি আক্রমণ আগে হবে যার কারণে তারিখ ঘোষণা করা যাবে না, এরকম? আর যদি ওনার কাছে গোয়েন্দা তথ্য থাকে সরকারের কাছে, তাহলে তো অ্যাকশন নেওয়া দরকার। যদি অ্যাকশন না নিয়ে আমি যদি জানি যে না এরকম একটা ঘটনা ঘটবে, তো সেটার জন্য তো আমার প্রতিকারমূলক ব্যবস্থা তো আমার নিতে হবে। সেটা কি সরকার নিতে পারবে কিনা? আর জুলাই সনদ নিয়ে যে অবস্থায় আসলে বাংলাদেশের রাজনীতি দাঁড়িয়েছে, বিশেষ করে আজকে যদি আমরা দেখি। আচ্ছা, তাহলে জুলাই সনদ নিয়ে আপনাকে একটু স্পষ্টভাবেই প্রশ্ন করি। আজকে আপনাদের একটা সংবাদ সম্মেলন ছিল, সেখানে আপনি ছিলেন, অন্যতম বক্তব্য দিয়েছেন, এবং তার আগে আমরা জাতীয় ঐকমত্য কমিশনে গত 6 মাসের যদি আলোচনা দেখি, তাহলে এনসিপির ভেতর থেকে সবচেয়ে যে মানুষটা বেশি ছিলেন তিনি আপনি।
তো লিড করেছে, এজন্য বলছি এটা রাসিন কমিশন হয়ে গেছে, কারণ সব এনসিপির দাবি মানা হয়ে গেছে। এক্স্যাক্টলি এই যে আমি ঠিক মানে আমার মনে হয় প্রশ্নটা জাহিদ ভাই কিছুটা করেই দিছে। তার মানে এরপরে আমার একটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এখন কি আপনাদের এটা একটা বিজয় মনে হচ্ছে কিনা? যদি বিজয় মনে হয় তাহলে আপনারা কবে সনদে সই করবেন? না, বিজয়ের জিনিসটা না, জিনিসটা ব্যাপারটা হচ্ছে যে আমরা তো জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চেয়েছিলাম এবং জুলাই সনদের একটা টেকসই আইনি ভিত্তি আমরা এটা দাবি করেছিলাম। সেই জায়গাটা থেকে কমিশন একটা প্রস্তাবনা, সরকার একটা না দুইটা প্রস্তাবনা দিয়েছে কিন্তু সরকারকে। তো সেই জায়গাটায় আমরা প্রথম প্রস্তাবনাটা নিয়ে আমরা বলেছি যে এটা জনগণের যে দাবির সাথে যায় এবং জুলাই সনদ সেটা যে বাস্তবায়ন টেকসই প্রক্রিয়া সেটা অনেকটা এটা দিয়ে কভার করে, যদিও এটার ভিতরেও কিছু ভাষাগত ত্রুটি আমরা দেখেছি, আমরা সেটা নিয়েও আমরা সংবাদ সম্মেলনে জানিয়েছি। এটা তো সরকারকে তারা প্রস্তাবনা দিয়েছে, এখন সরকার এটার উপরে ব্যবস্থা নেবে। মানে সরকারের ব্যবস্থার পরে কি আপনারা সাইন জি জি, করবেন? সরকারের ব্যবস্থাটা দেখার পর আমরা তখন সিদ্ধান্ত নিব আমরা স্বাক্ষর করব কিনা। কারণ যেহেতু এখানে দুইটা প্রস্তাবনা আছে, একটা ব্যাপার, আবার প্রস্তাবনার মধ্যেও কিছু বিষয় রয়ে গিয়েছে, যেমন এটা বলা হচ্ছে যে এই জুলাই সনদ আদেশ যেটা স্বাক্ষর করবেন সরকার। আসলে সরকার বলতে কি বোঝানো হচ্ছে? আমরা যেমন সরকার প্রধান ডক্টর ইউনূসকে চাচ্ছি যে উনি আদেশটাতে স্বাক্ষর করবেন, আদেশটা জারি করবেন, সেই জায়গাটায় যেমন অ্যাম্বিগুইটি আছে। আবার এখানে একটা ক্লজে দেখলাম যে অ্যাম্বিগুইটি আছে যে একটা খসড়া বিল হবে, সেই বিলটা পরবর্তী যে সংসদ তারা 270 দিনের মধ্যে যদি না করতে পারে তাহলে সেটা অটোমেটিকভাবে সংবিধানের অন্তর্গত হয়ে যাবে। আবার সেক্ষেত্রে আরেকটা প্রভিশন সেখানে যুক্ত করা হয়েছে যে এই বিল মানে এই পরবর্তী যে সংস্কার সভা তারা বিবেচনা করতে পারেন। তো বিবেচনার কথাটা আসলে কিভাবে মিন করা হয়েছে, তো এখানে আসলে ভাষাগত কিছু বিষয়াদি আছে যেগুলো আমরা আরো পর্যবেক্ষণ করছি। কিন্তু আমরা যে জিনিসটাকে আসলে সাধুবাদ জানাচ্ছি সেটা হচ্ছে যে কমিশন বাস্তবায়নের একটি পদ্ধতি বা একটা রূপরেখা সরকারকে দিয়েছে এবং এই ক্ষেত্রে একটা অগ্রগতি হয়েছে বলে আমরা মনে করছি। সেই জায়গাটায় মনে করি যে যেহেতু জনগণ জুলাই সনদটা চেয়েছে এবং তারা এটা বাস্তবায়ন চাচ্ছে, সেই জায়গাটায় যেহেতু অগ্রগতি হয়েছে আমরা এটাকে প্রাথমিক একটা বিজয় আমরা বলে ধরে নিচ্ছি। কিন্তু এখনই আমরা এটাকে আনন্দ উদযাপন বা উল্লাস করার মতন জায়গায় আমরা দেখছি না। ঠিক জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশটা করেছে সেই সুপারিশ অন্তর্বর্তী সরকার একেবারে ঠিক হুবহু রাখবে এরকম আপনাদের কাছে মনে হয় কিনা? বা যদি মনে না হয়, অসমাপ্ত প্রশ্ন যেটি নিয়ে কথা বলছিলেন সেই জায়গা থেকে আরেকটা নতুন প্রশ্ন করি। সেটি হচ্ছে যে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, আপনি যেটি বলছিলেন যে কার লাভ বেশি, এখন কার লাভ বেশি সেই আলোচনাকে আমরা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো থেকে ভাববো, যা কি নির্বাচনে যারা নাই তাদেরকে নিয়েও ভাববো? ধন্যবাদ। এখানে দুটো ব্যাপার আছে, একেবারে যে শুধু একটা ব্যাপার তা নয়। আপনাকে ধরুন আমরা সবাই আন্দোলন করেছি, করে কাকে সরাইছি? শেখ হাসিনা সরকারকে। আপনি, আমি, জাহিদ ভাই, সে সবাই, মানে এই কথা তো আমরা বলি অ্যাটলিস্ট। কিন্তু আপনাকে যদি আপনি আইনের ভাষায় বলি, কোন মামলাটা সবচেয়ে কঠিন? কারণ সেই মামলা কঠিন যেটা ভিকটিম বেঁচে থাকে। জি, কারণ ভিকটিম বেঁচে থাকে কঠিন কেন? সে দাঁড়ায় বলবে যে জাহিদ সাহেব কোপ দিয়ে আমার হাতটা ফেলে দিছে, এটার থেকে সে সরবে কেমনে? আর ভিকটিম যদি মারা যায়, হত্যা মামলা হয়ে যায়, মারা যায়, ওর কোনো বক্তব্য নাই। কথাটা বুঝলেন? শেখ হাসিনা বেঁচে আছে, ভিকটিম ভিকটিম তো সে, তাকে সরাই দিয়েছি না আমরা সবাই মিলে, তাহলে সে ভিকটিম। ভিকটিম শব্দের অর্থ কি? ভিকটিম অর্থ হলো শিকার, মানে পরিস্থিতির শিকার যিনি হইলেন, ভুক্তভোগী। তো সে তো ভুক্তভোগী, তো উনি তো বেঁচে আছেন। এখন ডকে আমরা 4 জন আসামি, একমাত্র তিনি বলতে পারবেন কোন আসামিটা তাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে, এছাড়া আর কেউ নেই। সে যদি মরে যেত তাহলে কিন্তু এই প্রশ্নটা আসতো না। যদি আমি দাবি করি, সে দাবি করে, ও দাবি করে, আপনি দাবি করেন জুলাইয়ের চেতনার হিরো, কিচ্ছু আসে যায় না। শেখ হাসিনা যাকে আইডেন্টিফাই করবে, তো সেখান থেকে আপনি দেখেন ফ্রম ডে 1 ইউনূস সরকারের বিরোধী প্রোপাগান্ডা চলছে এবং ইউনূস সরকার এর নিয়োগ দিয়েছে এনসিপির ছেলে পেলে। তখন তারা ছিল ছাত্র, পরবর্তীকালে হয়েছে এনসিপি। সুতরাং শেখ হাসিনা হলো এদের ভিকটিম। কারণ শেখ হাসিনার পরে তারা এখানে বসছে, এরা প্রথম ভিকটিম, মানে প্রথম শত্রু বা সবচেয়ে বড় শত্রু তারা। এতে কোনো সন্দেহ আছে বলে আমি মনে করি না। এখন যাদের শত্রু, তার সাথে যাদের সুসম্পর্ক থাকবে আকারে ইঙ্গিতে, তারাও তার শত্রু। আকারে ইঙ্গিতে, এটা আপনি আগেও বলেছেন, তারাও তার শত্রু। এখন প্রশ্ন হচ্ছে যে পতিত সরকারকে যারা সরাইছে, জি,
তারা যদি পতিত সরকার ছাড়াও অন্য কারো শত্রু হিসাবে বিবেচিত হয়, তাহলে অবশ্যই ধরে নেওয়া হবে তারা পতিত সরকারের সাথে যোগসাজশী কিংবা দোসরও যদি আমরা বলি। তো সেই হিসাব করলে নির্বাচন যদি হয়ে যায়, তাহলে এমন কোনো শক্তি যদি আসে যেই শক্তি তাদের জন্য বা হাসিনা যারা তারাইছে তাদের জন্য ক্ষতিকারক হয়, তারাও চাইবে না নির্বাচনটা হোক। আর যে গেলে পরে মনে করবে তারা কিছুটা সেফ, সেটা গেলে কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশে আর একটা ট্রেন্ড শুরু হয়েছে, সেটা হলো সবাই বলে ডানপন্থীরা নাকি ষড়যন্ত্র করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য, এবং ডানপন্থী বলতে বলা হচ্ছে ইসলামী ফোর্সটাকে। আমি পক্ষ বিপক্ষ নিচ্ছি না। ডানপন্থী বলতে তাদেরকে যদি বোঝানো হয়, তাহলে এই রেজাল্ট কথার কথা, তারা যদি ক্ষমতায় আসে, আমি বলছি না আসবে, প্রশ্নে ওঠে না, তাইলে কিন্তু প্রশ্ন ওঠে না কেন? আমার কাছে আজকে পর্যন্ত যা দেখি মাঠে, ওদের কোনো ভোট নাই, রাজনৈতিক কোনো ভিত্তি নাই। আর যাদের কথা বললাম তাদের 10%, না বাইরে 12% হয়েছে, না 15% হয়েছে, 10-12টা সিট পাবে সেই অর্থে। এখন এই যে তারা যদি ক্ষমতা আসে, তাহলে বলবে যে আমরা না থাকলে, অর্থাৎ পতিত সরকার স্বাধীনতার পক্ষের শক্তি 53 বছর যে ব্যবসাটা করে গেছে, যে আমরা নাই বলে মৌলবাদীরা ক্ষমতায় আসছে, এই বয়ানটা আসবে। এটা গেল একটা। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তো এখন বিএনপি কাজ করতেছে, সেটা পরে আসছি। তাহলে বয়ান দিবে এইটা। আর যদি মনে করেন অন্য শক্তিটা ক্ষমতায় আসে, আমি অন্য কোন শক্তি আমি জানি না। আচ্ছা, যদি অন্য কোনো শক্তি আসে, তাহলে যদি পরিস্থিতি এরকম হয় যে দেশ চলমান শুরু হইলো রাজনীতিবিদ দিয়ে, তখন যাতে এরকম পরিস্থিতি না আসে, এবং সম্ভাবনা আছে খুবই বেশি, হয়তো মানুষ বলবে আগেই ভালো ছিলাম। তো এইরকম, মানে এটা কেন বলছি, আপনি আজকে যে পরিস্থিতিতে আমরা বসে আছি, ইতিমধ্যে কিন্তু কথা উঠছে আগেই ভালো ছিলাম, XYZ যেই বলুক। সুতরাং আজকে যে পরিস্থিতিটা এই মুহূর্ত পর্যন্ত বিরাজমান, আমরা তো জানি, মুখে আমরা যাই বলি না কেন, যে বাংলাদেশে যে পরিস্থিতিতে আজকে একটা নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, এর আগের নির্বাচন এরকম অনেক ঘটনা ঘটছে, কিন্তু এত বাজে পরিস্থিতির পরে নির্বাচন হয় নাই। এই হেলিকপ্টার থেকে গুলি, কিংবা ক্রস ফায়ার, আয়নাঘর, 57 অফিসার হত্যা, শাপলা চত্বরে হত্যা, এই ধরনের ঘটনার পরে আবার এতদিনের ক্ষতি পালায় গেছে, বাংলাদেশের গভর্নর, এইরকম পরিস্থিতি এর আগে হয় নাই যে তার ওইরকম পরিস্থিতি পরে নির্বাচন হয়েছে। সুতরাং এই নির্বাচন যদি এখানে ফেব্রুয়ারিতে হয়, তাহলে আমি সেই ঐক্যমত্য কমিশন থেকে পর্যন্ত চলে এসে আজকে কিন্তু আমরা আবার সেই 5ই আগস্টে ফেরত গেছি, মানে যে জায়গাটায় ছিলাম সেই জায়গায়। তো সেই জায়গায় যদি থেকে একটা নির্বাচন করি, তাহলে আজকে যারা ক্ষমতায় যাবে বলে মোটামুটি নিশ্চিত, যেহেতু বাংলাদেশটাকে আমরা চিনি, আজকে যে মিডিয়া বলি, তারপরে সোশ্যাল মিডিয়া বলেন, নিউজ মিডিয়া বলেন, সবকিছু বলেন, প্রশাসন বলেন, নির্বাচনের পর উইদিন 15 ডেজ রিভার্স হয়ে যাবে যারা নির্বাচনে পাশ করবে তাদের সাথে। এবং যদি রিভার্স হয়ে যায়, তাদের অবস্থাটা কি হবে? এবং ঠিক তখন যে পরিস্থিতি তারা 5 বছর থাকতে চায়, আর এদিকে মিডিয়া যদি তাদের বিরুদ্ধে চলে যায়, চলে যাবে, এটা তো কেউ গল্প করে প্রমাণ কি আমরা জানি তো। এবং প্রশাসন যদি চলে যায়, তাহলে যে সিচুয়েশনটা হবে, মানুষ হয়তো বলতে বাধ্য হতে পারে আগেই ভালো ছিলাম। ওকে, আমরা একটু জাহেদ ভাই আপনার কাছে এই ষড়যন্ত্র শেষ বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা এরকম শুনেছি, আপনি একটু আরো ভালোভাবে ব্যাখ্যা করতে হয়তো পারবেন, যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে তিনি থাকবেন না। তো ফেব্রুয়ারি থেকে যদি নির্বাচন না হয়ে পেছায় কোনো কারণে, তাহলে আসলে ফিউচার কি দেখেন? নির্বাচন দেখেন, না অন্য কিছু দেখেন, নাকি বিএনপি বা সব দল রিকোয়েস্ট করে ওনাকে আরো 5-6 মাস থাকতে বললে উনি থাকবেন, না কি হতে পারে? মানে এই ভদ্রলোক একটার পর একটা ভুল কাজ করেন। মানে উনি একটা তো ক্লু দিয়ে দিলেন, মানে সরকার নির্বাচন পণ্ড করার, মানে ডক্টর ইউনূস যদি না থাকেন, সরে যান, তাহলে লম্বা সময়ের জন্য খালি নির্বাচন তো না, দেশ আনসার্টেন অবস্থায় ঢুকে যাবে এবং একটা আননোন টেরাইনে যাওয়ার ঝুঁকি আছে। মানে অনেকে হিসাব করে তার মতো। একটা উদাহরণ দিই, 1/11 আমাদের আন্দোলনের ফসল, শেখ হাসিনা বলেছিলেন না? বলেছিলেন। 1/11 হলো, শেষ পর্যন্ত শেখ হাসিনার সাথে তারা নেগোশিয়েট করেছে। আমরা অনেকে বলি 1/11 হয়েছিল আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়ার জন্য, একেবারে ভুল কথা। আমরা ওই সময় খুব মনোযোগ দিয়ে এগুলো ফলো করছি। 1/11 হয়েছিল -2 করার জন্য। আচ্ছা, -2 করার জন্যই চেষ্টা হয়েছে, শেখ হাসিনাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল।
পরে যখন ফেল করলো তারপর তারা হাসিনার সাথে নেগোশিয়েট করেছে। আমি কিন্তু এখানে প্রায় দেখি একেবারে একটা মিস ইন্টারপ্রিট করা হয়। তো শেখ হাসিনার আন্দোলনের ফসল তাকে ধরে টান দিয়েছে। তো সুতরাং আমরা এমন একটা আননোন টেরেনে যেতে চাই, এটা ঠিক না। ডক্টর ইউনূসের এই সরকার কি সব পরিস্থিতিতে প্রেক্ষাপটে দায়িত্ব দিয়েছে আমরা জানি, তারপরও যতটুকু পারফর্ম করার কথা ছিল করে নাই, ফুল স্টপ। আমি মনে করি আজকে ওই আলোচনায় ঢুকছি না। ওকে, কিন্তু উনি যদি সরে যান, বিশেষ করে ওনার এই যে সবার উপর একটা ছাতার মতো আছেন গ্লোবালি, এটা খুব জরুরি। আমাদের কিন্তু এখন নানান খেলোয়াড়রা খেলার চেষ্টা করবে, ভারতও মাঠে নামবে। ডক্টর ইউনূসের সব ব্যর্থতা আমি ক্ষমা করে দেই, উনি যদি 5 তারিখ দায়িত্ব না নিতেন ভারত বাংলাদেশে কি পরিমাণ ঝামেলা করতো আমরা আসলে ধারণাও করতে পারি না। সো উনি এখন যখন বলে দিচ্ছেন, তার মানে কেউ যদি ফেব্রুয়ারি পর্যন্ত ঝামেলা বাঁধিয়ে দিতে পারে বা ফেব্রুয়ারি তফসিলের পর পরিস্থিতি তৈরি করতে পারে, ডিসেম্বর জানুয়ারিতে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, উনি চলে যাবেন। এবং আমি জানি না এবার উনি আবার নাহিদ ইসলামকে ডেকেই বলবেন কিনা, ওনার তো আবার পদত্যাগের ইচ্ছে হলে উনি নাহিদ ইসলামকে শুধু ডাকেন। এখন হয়তো অন্য কোনো দলকেও ডাকতে আমি পারে, জানি না মানে কি, কারণ ওইটা তো লন্ডন বৈঠকের আগে হয়েছিল। জাহিদ বেরিয়েও রাখতে পারে। যেটা বলছিলাম, জি, তার মানেটা হচ্ছে উনি এটা বলে কিন্তু একটা নতুন ঝুঁকি তৈরি করলেন। আর শুধু সেটা না, আমি একটা কোট করি, যেহেতু উনি অন রেকর্ড বলেছেন, জি। আমার পাশে বসে গতকাল জি। এবি পার্টির প্রেসিডেন্ট মুজিবুর রহমান মঞ্জু, উনি ভেতরে বলেছেন, এবার অন রেকর্ড বলে দিয়েছেন। সেটা হলো এই, উনি প্রকাশ্যে ডক্টর ইউনূসকে বলেছেন আপনি পারছেন না, যদি না পারে থাকেন আপনি দায়িত্ব ছেড়ে দেন, এসে আপনার নেতৃত্বে আমরা সংস্কারের জন্য একটা দল তৈরি করে নির্বাচন করি, ওখানে আমরা অন্য কিছু করব, ওখানে অন্য কোনো সরকার আসবে। ওটা অনেক আগের আলোচনা মনে হয়। হ্যাঁ, আগের এটা আগে অনেক আগে বলেছেন উনি, গতকাল আবার এটা অন রেকর্ড বলছেন। সেটাকে আপনি একটু ভাবনার জায়গা পাই। না, আমি কেন বলছি ব্যাপারগুলো, একটা পরিকল্পনার কথা শুনি। এবং হয় কি, আমরা তো খুব স্টেবল অবস্থায় নেই, নানান গুজব দেখবেন আপনি, নানান গুজব চারদিকে ছড়িয়ে বেড়ায়, এবং গুজব আবার ফেলে দেওয়া ঠিক না। মানে কে যেন কবে লিখেছিল, গুজবে কান দিন, মানে যা রটে কিছু বটে। এই অবস্থায় অন্তত আমাদের সতর্কতার জন্য গুজবের দিকে, নানান গুজব তো আছে, নানান রকম ভাবে নানান চেষ্টার কথা আছে, কেউ পছন্দ করছে না সরকার। ইজিপ্ট আগে আমি বললাম, রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে ভাববে, কি করবে, বা ঐক্যমত্য কমিশন শেষ পর্যন্ত যেইভাবে তাদের প্রস্তাবনা দিলেন, এটা কিন্তু পরামর্শ, এটা এখনো নিশ্চিত না এটা সরকার কোন পন্থায় এটা করতে যায়। যদি দেখা যায় এমন কোনো পন্থায় করতে যায় যেটা সংঘাত উস্কে দিচ্ছে, তো তাহলে আপনি যদি অনেক কিছু একত্র করেন, তাহলে মনে হবে যে অনেক খেলোয়াড় আমাদের মধ্য থেকেও নেমে গেছে কিনা। সেই কারণে বলছি, এবং এরপর যদি আপনি এটাকে ফেব্রুয়ারিটুকু ঠেকিয়ে দিতে পারেন, উনি যদি চলে যান, খুবই সম্ভাবনা আছে উনি চলে যাবেন। আমি অন্যান্য তার ক্লোজ অনেকের কাছে জানি উনি খুবই বিরক্ত আছেন, এবং উনি যদি থাকেন, এবং ওনার খুবই অন্যায় হবে এটা, কিন্তু উনি চলে যেতেই পারেন। সেটা যদি হয় তাহলে আমরা প্রবলেমে পড়বো, এবং এটা বলার মাধ্যমে উনি আসলে জানিয়ে দিলেন কি করতে হবে। এটা খুবই উনি দুঃখজনক। চলে যাবেন মানে কি, সেটা যদি কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় সেক্ষেত্রে? আচ্ছা, না, এটা একটু বলি, এটা কোত্থেকে এসছে। এই সময় পত্রিকার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেটাই জামাতের নেগোসিয়েশনের ব্যাপারটা তিনি অস্বীকার করেছেন। জি। কিন্তু ওর মধ্যে আরো অনেক কিছু ছিল, এর মধ্যে এটা ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন, ফেব্রুয়ারি, এটা উনি ওই যে জাতীয় পার্টি ওই সময় যখন ডেকেছে তখন, এবং অন্যান্য দলও শুনেছে, আমি আর দু একটা দল প্রতিনিধিদের সাথে ওনাদের সাথে একই কথা বলেছে, সম্ভবত মঞ্জু ভাই একই কথা বলেছেন, যে উনি এই কথাটা ক্লিয়ারলি বলেছেন। এই কথাটা বলা মানে আমি মনে করি খুব স্ট্র্যাটেজিক ভুল হয়েছে, এটা আমাদের পরিস্থিতি ঘোলাটে করতে জাহিদ ভাই, আপনি যেহেতু মির্জা ফখরুলের একটা প্রসঙ্গ আনলেন, অন্য একটা প্রসঙ্গ যেটা আমি ভূমিকায় বলছিলাম, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা খুবই সোবার একজন রাজনীতিবিদ হিসেবেই চিনি। উনি কথাও মেপে বলেন, ওনার পরিচালিত রাজনীতিরও যথেষ্ট প্রশংসা আছে। কিন্তু উনি ঐকমত্য কমিশনের এই সবশেষ সিদ্ধান্তকে বলেছেন জনগণের সঙ্গে প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা। এটা কি শুধুমাত্র নোট অফ ডিসেন্টের কারণে, বাদ দিয়ে দেওয়ার কারণে, অন্য কারণ থাকতে পারে? মানে কিছু মানে মেজর পরিবর্তন তো আছে। আমি রাসিন বেটার বলতে পারবে, রাসিন পুরো প্রসেসে ছিল, এবং সে আমি ওই কপিটা তো নিশ্চয়ই আপনারা পেয়েছেন, ওই যে যেটা আপনারা জাননি, যেটা স্বাক্ষরিত হয়েছিল। মানে জনাব সালাউদ্দিন আহমেদ, তারপরে আরও অনেকেই যেটা বলছেন যে আমি ওই কপিটা পুরো ডিটেলটা দেখিনি, সেখানে নোট অফ ডিসেন্ট সহ থাকার কথা শুধু তা না, ওখানে নাকি লেখা ছিল নির্বাচনে ইশতেহারের তারা সংস্কার দিলে যে দল জিতবে তার নোট অফ ডিসেন্ট সংবিধান মানে সংস্কারের ক্ষেত্রে সে বিবেচনায় নিতে পারবে, এরকম কথা ছিল। এটা যেটা স্বাক্ষরিত হয়েছে সনদ। আচ্ছা, এটা একটু এই কথাটা ঠিক না। আমি একটু যদি একটা কথা আলোচনা আপনি আপনার যতটুকু যুক্ত করার করেন, তারপরে পরে প্রশ্নে যাব। হ্যাঁ, ঠিক আছে। প্রথমে আমি একটু
আপনি কি আচ্ছা, বলবেন? ঠিক আছে এখন বলো। আচ্ছা আপনি একটু বলে নিন যে জাহিদ ভাই শেষ করুক, এইটা একটু শেষ করেন এটা নিয়ে। কোনটাই যে না, রাসেল পুরোটাই বলো, পরে আচ্ছা কথা পরে বলবো। আপনি তাহলে জাহিদ ভাই একটু নোট নিয়ে নেন। হ্যাঁ। ঠিক আছে, আমি একটু আবু হেনা ভাইয়ের কথা সূত্র ধরে যদি বলি, উনি বললেন যে আমাদের কোনো জনভিত্তি নাই, আমরা আসলে লোকজনের কোনো সমর্থন নাই। কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি বিএনপি, জামাত, তারা এত বড় বড় দল, তারা সবাই আমাদেরকে চাচ্ছে, না, না, আমাদের সাথে নির্বাচন জোট আমি করতে ওই চাচ্ছে। বড়দের সাথে তুলনা করে তোমাকে বলছি, আপনাকে বলছি, নট দ্যাট যে আপনি কিছুই নেই সেটা বলি নাই। আমি যে ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলোর সাথে আজকে পর্যন্ত দেখি, সেটাই বললাম। আর মানে রাজ্জাকি ভাই বললেই যে আপনাদের মানে ভোট হয়ে যাবে, হ্যাঁ, রাজনীতি সেটা হয়ে যাবে, তাও তো না। একটু বললাম আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি কয়েকটা- সামনে থাকায় বললাম কেন, হ্যাঁ, না, ঠিক আছে, এতে আমি- নিন্দা হবে না। হ্যাঁ আচ্ছা, আমি একটু পিছনে ফিরে যেতে চাই। বেশ কয়েক মাস আগে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছিলেন যে যারা বেশি হতাশাগ্রস্ত, হতাশা করে, তারাই হতাশ হয়ে যায় বা তারাই হতাশাগ্রস্ত, হতাশার কথা বলে। আজকে দেখলাম যে সালাউদ্দিন ভাই বলছেন তিনি জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে হতাশ। তার মানে আসলে হতাশা কারা? এবং আমরা এই যে নির্বাচন বানচালের কথা শুনছি, এই জুলাই সনদ এটা বাস্তবায়ন না হলে বা এটাকে না করার মাধ্যমে আমরা তো মনে করছি যে বিএনপি এখন নির্বাচনটা পেছাতে চাইছে। কেন? তারা যখন দেখছে যে এই জুলাই সনদ যদি বাস্তবায়িত হয়ে যায়, তারা যেভাবে রাষ্ট্র কাঠামোটা চিন্তা করছে, যেভাবে তারা ক্ষমতাকে ঠিক আগের মতন করে এককভাবে একটা দল হিসেবে যারা একনায়কতান্ত্রিকভাবে বাংলাদেশকে শাসন করবে, এই ধরনের মানসিকতা পোষণ করছে, সেই জায়গাটায় যখন দেখছে না এই জায়গাটায় তো বাধা চলে আসছে, একটা ব্যারিয়ার এসে পড়েছে, সেই জায়গাটায় তখন তারা মনে করছে যে না, এটা আরেকটু পিছায়ে তারা এটাকে মেকানিজম করা যায় কিনা, ওদিকে নিয়ে যাওয়ার পথে হাঁটতে পারে। আমি বলছি না তারা করছেন বলে, এটা একটা প্রেডিকশন। আর যেহেতু প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে এই ধরনের একটা নির্বাচন বানচালের ঘটনা ঘটতে পারে, সেখানে শুধু জামাতকে দোষ দিয়ে লাভ নাই। এখানে যেহেতু এখানে দেশি বিদেশি চক্রান্ত আছে, আমরা সব জায়গায় যদি দেখি, এটাও একটা হতে পারে, কনস্পিরেসি থিওরি হইতেই পারে। এখানে আপনি দেখবেন যে অলরেডি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভোটকে না ভোট দেওয়ার একটা নেগেটিভ কিন্তু বিএনপি ছেড়ে দিয়েছে, যে বিএনপি যদি চায় যে গণভোট না হয়ে যাবে তাহলে কি হবে, এই ধরনের একটা নেগেটিভ কিন্তু অলরেডি আজকে আমি দেখলাম যে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো তার মানে কি বিএনপি গণভোটের বিরুদ্ধে যদি দাঁড়ায়, তার মানে কি সে জুলাই সনদের বিরুদ্ধে দাঁড়াবে? তার মানে কি সংস্কারের বিরুদ্ধে দাঁড়াবে? না, নোট অফ ডিসেন্ট আচ্ছা, নোট অফ ডিসেন্টের কথাটাতে আসছি। নোট অফ ডিসেন্ট জুলাই সনদের চূড়ান্ত যেটাতে সাইন করেছে সবাই, সব রাজনৈতিক দল, সেখানে কোথাও নোট অফ ডিসেন্টের এই কথা লেখা নাই, যেটা যে ইশতেহারে লেখা থাকবে, পরবর্তীতে গেলে তারা তাদের মতন করে এটা করবে আর কি, ইনকর্পোরেট করবে। এটা 70 অনুচ্ছেদ নিয়ে একদম প্রথম দিকে যখন আলোচনাটা হয়, সম্ভবত দ্বিতীয় দফার বৈঠকের দ্বিতীয় দিন যখন 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা হয়, আমরা সকল রাজনৈতিক দল দুইটা বিষয় একমত হয়ে গেছিল 70 অনুচ্ছেদে, যে একটা হচ্ছে আস্থা ভোট আর একটা বাজেট। তখন বিএনপি এর সাথে আরো দুইটা যোগ করে নোট অফ ডিসেন্ট দেয়। তখন নোট অফ ডিসেন্টের কথাটা আসে, যে নোট অফ ডিসেন্ট মানে কি? মানে হচ্ছে একটা বিষয় আমি এটা পাস হয়েছে ঠিক আছে, কিন্তু এটার সাথে আমার একটা ভিন্ন মত আছে। এখন আপনি যেটা মানেন না সেটা মানেনি না। আপনি এনসিসি কি বিএনপি মানছে? বিএনপি তো মানে নাই, সেটা তো প্রস্তাবনায় নাই, না ওই আলোচনায় তারা বের হয়ে গেছে। আলোচনা থেকে বের হয়ে গেছে। তার মানে সেটা তো আলোচনাতে নাই। তার নোট অফ ডিসেন্ট মানে কি? মানে আপনি মানছেন যে জিনিসটা হয়েছে, কিন্তু আপনি এটার সাথে ভিন্ন মত আছেন। আচ্ছা, এখন নোট অফ ডিসেন্ট যখন আলোচনাটা হয় 70 অনুচ্ছেদ নিয়ে, তখন যে বাস্তবায়ন পদ্ধতিতে যে গণভোট আসবে বা এই যে একটা আদেশ বা এই পদ্ধতির মধ্যে দিয়ে যাবে, ইভেন পরবর্তী সংসদের যে এই ডাবল রোল থাকবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, এই কোনো কিছু তখন আলোচনায় ছিল না। তখন আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাবনাগুলোকে একটা জায়গায় তো স্টাক হয়ে যাচ্ছিল, স্টাক যাতে না হয় এই প্রস্তাবনাগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই নোট অফ ডিসেন্টের ব্যাপারটা আলিরাজ স্যার উনি বলেছিলেন, কারণ আমি ওই দিন উপস্থিত ছিলাম, আমার স্পষ্ট মনে আছে, এবং সকল রাজনৈতিক দল সেখানে সম্মতি দিয়েছিল। হ্যাঁ, এখন আপনি নোট অফ ডিসেন্টের ব্যাপারে 84টা প্রস্তাবের মধ্যে 27টা বাদে বাকি সবগুলো প্রস্তাবে কোনো না কোনো দলের নোট অফ ডিসেন্ট আছে। এখন আপনি বলতেছেন আপনি বিএনপির নোট অফ ডিসেন্ট গুলা বাদ দিয়ে আপনি ইলেকশনে যাবেন কেন? আপনি বাসদ মার্ক্সবাদীর যে ওখানে নোট অফ ডিসেন্ট আছে সেটা আপনি মানবেন না? না সবগুলো যদি মানতে হয়, নোট অফ ডিসেন্ট মানতে হয়, তাহলে তো আপনার জুলাই সনদ বলেই কিছু থাকে না। না, আমি এটা একটু বলতে চাই, এক মিনিট। আচ্ছা বলুন। ব্যাপারটা যদি এভাবে হয়, সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবে গণভোটে যাবে, এটা হাঁ হলো, এবং প্রত্যেকটা দল তার ইশতেহারে এটা যুক্ত করবে। এনসিপির মানে একটা নোট অফ ডিসেন্ট আছে নারী সিট নিয়ে 5% তারা ডিসাইড 15% বলেছে, এই একটা নোট অফ ডিসেন্ট। এনসিপি তার নির্বাচনী ইশতেহারে এটা দেবে যে এটা হচ্ছে আমার সংস্কার প্যাকেজ উইথ দিস নোট অফ ডিসেন্ট। ফলে এনসিপি যদি ক্ষমতায় যায়, এনসিপি ওইটা বাদ দিয়ে
ওটা বাদ দিয়ে বাকিগুলো করবে, অথবা সে চেষ্টা করবে সাথে ওটাকে 15% করা যায় কিনা, কথার কথা বলছি, অন্তত বাদ দিয়ে সে বাকিগুলো করে ফেলবে। সুতরাং যে যে ক্ষমতায় যাবে শেষে তার তার নোট অফ ডিসেন্ট নিয়ে, আমি একটা ছোট্ট তথ্য বলি, এটা খুবই খুবই ইন্টারেস্টিং। চাচাম হাউসের সাথে যে ইন্টারভিউ হয়েছিল ডক্টর ইউনূসের, ওনার ভোটে টাকা নিয়ে ভোট দেয় একটা নিয়ে খুব তোলপাড় হলো। ওটার প্রশ্নটা কি ছিল আমরা অনেকে খেয়াল করিনি। ওই উত্তরের প্রশ্নটা ছিল, ওই উপস্থাপক তাকে জিজ্ঞেস করছেন যে আপনারা যে দলগুলোর সাথে বসে বসে ঠিক করে ফেলছেন সব, জনগণের এজেন্সি কোথায়? তার চাইতে কি এটা হতে পারতো না প্রত্যেকটা দল তার নিজস্ব সংস্কার পরিকল্পনা নিয়ে তারা এটাকে তাদের ম্যানিফেস্টোতে নিয়ে নির্বাচন করবে, জনগণ যাকে নির্বাচিত করবে সেটাই জনগণ চেয়েছে বলে ধরে নেওয়া হবে এবং সেটা পরে ইমপ্লিমেন্টেড হবে। সেটার জবাব উনি বলেছিলেন, কারণ উনি ভোটকে বিশ্বাস করেন না, বলেছিলেন জনগণ টাকা নিয়ে ভোট দেয়। এটা ছিল সেই প্রশ্নের উত্তর। সো এই আলাপটা তো আছে যে আপনি আপনার পুরো সংস্কার প্যাকেজ নিয়েই জনগণের কাছে যেতে পারেন। আচ্ছা জাহিদ ভাই, আপনি সেটা নিয়ে তো আমরা যাচ্ছি, পুরো প্যাকেজ নিয়ে তো এখন জনগণের আপনার কাছে এবং জাহিদ ভাই দুজনের কাছেই জানতে চাই যে ধরেন আমরা এখানে 5 জনে একটা ব্যাপারে সিদ্ধান্ত নিলাম কি যে আমাদের যে নির্দিষ্ট সময় তার থেকে আমরা 30 সেকেন্ড আজকে বেশি আলোচনা করব। হ্যাঁ, এটা আমরা 4 জনের সিদ্ধান্ত নিলাম। আবু হেনা রাজ্জাকি ভাই উনি একটা নোট অফ ডিসেন্ট দিলেন যে না আমি 30 সেকেন্ডের বেশির পক্ষে না। তারপরে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিলাম যে আমরা 30 সেকেন্ড বেশি সহই আলোচনা করব। এখন ওনার নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। এখন আসলে এই নোট অফ ডিসেন্ট মানে কি উনি আমাদের মতামতকে মেনে নিছেন না? উনি মতামত নিয়েছেন, কিন্তু ওই আলোচনায় এক্সট্রা 30 সেকেন্ডে উনি অংশগ্রহণ করবেন না। আচ্ছা, তার মানে বিএনপি যদি ধরেন, আমি যদি বলি উচ্চ কক্ষে বিএনপি মানে সংসদের আসন অনুযায়ী তারা আনুপাতিক হার চায়, জনগণের ভোটের নিম্নকক্ষ অনুযায়ী পিআর চায় না। এখন তার মানে বিএনপি যদি ক্ষমতায় আসে, এখানে ধরেন সে নোট অফ ডিসিশন দিয়ে রাখলো, তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে উচ্চ কক্ষ তাহলে ওইভাবে হবে এরকম আগের মতন। জি, মানে ওনারা যেভাবে বলছেন, বিএনপি যেভাবে বলছে, তার মানে ওইটাই দাঁড়ায় যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপি যেভাবে বলছে সংরক্ষিত আসনের মতন ওইভাবে তাহলে রাজনৈতিক দলগুলোর এই যে চিন্তার ভিন্নতা বা তারা ক্ষমতায় আসলে কি করবে বা জুলাই সনদে সে কতটুকু বাস্তবায়ন করবে সেটা জানার জন্য ভোট দেওয়ার আগে তো নোট অফ ডিসেন্ট থাকা উচিত না? না, এখানে দেখেন, এখানে বিষয়টা হচ্ছে আমরা তো সংস্কারের বিষয়ে ভুল আলোচনা হচ্ছে। হ্যাঁ, ভুল আলোচনা হচ্ছে। আমি সেই জায়গাটা গণভোট যেটা আমি বলি, গণভোটে যেটা যাবে হাবানা, এখানে ডিসেন্ট ফিসেন্ট কিচ্ছু থাকবে না, সিম্পল। আমরা না থাকবে না, হ্যাঁ এটা শিওর, এটা শিওর। জি, সেখানে লিখছে এই যে জুলাই বাস্তবায়ন ব্র্যাকেটে আছে সংবিধান সংস্কার আদেশ 2025। হ্যাঁ, যার এর ভিতরে আপনি যেহেতু নোট অফ ডিসেন্ট আছে সে কারণে তো ঐক্যমত্য হয় নাই। সুতরাং আমরা গণভোটে ওটা যাবে না, গণভোটে যাবে টোটাল যেটা লিখছে এইটা, এটা হ্যাঁ এবং না, এর বাইরে কিছু নাই। গণভোটে কিন্তু ওই নোট অফ ডিসেন্ট থাকছে না। এটা দিয়ে তো বিএনপির মানে আপত্তি, সে কারণে আপনি ঐক্যমত্য হন। সেখানে তো আজকে বিএনপি বলছে তাদের সাথে প্রতারণা করা হইতেছে, তার অ্যাঙ্গেলে সে ঠিক বলছে, কিন্তু গণভোট বলতে যেটা ডিসিশন সেটা হলো এইটা। ডিসিশনটা আমরা জানি, এখন এই ডিসিশনটা নোট অফ ডিসেন্ট ছাড়া যেটা হয়েছে সেটা ঠিক মানে এটা মানে বেশি গ্রহণযোগ্য নাকি নোট অফ ডিসেন্ট সহ থাকলে বেশি ভালো হতো, এটা নিয়ে আলোচনা। গণভোটে জি না, গণভোটে আপনি এভাবে পারবেন না। আপনাদের 80-85টা বিষয় আছে, এইটা হ্যাঁ, এইটা না, এইটা আমরা 5 জনের হ্যাঁ, ওইটা 5 জনের না, এই আপনি ভোট হয় না। এটা টোটালটা এটা হয় না। আর ওটা হয় কেমন উন্নত বিশ্বেও হয়, হঠাৎ করে সরকার সিদ্ধান্ত নিছে একটা জিনিস ইম্পোজ করবে, এটার জন্য হয়তো গণভোটে পাঠিয়ে দেয়। পুরো প্যাকেজ নোট অফ ডিসেন্ট সহ দেয়া যায়, এখন দেবেন কিনা ডিফারেন্ট ডিবেট। না আমি বলি একটু বলি পুরো প্যাকেজ আপনি নোট অফ ডিসেন্ট সহ পাস করতে পারে না। কারা দেবে? তখন না দেবে যারা সংস্কারকেই ডিনাউন্স করে। হাসিনা দিবে, হাসিনার লোকজন দেবে, আর বাকি সবাই নোট অফ ডিসেন্ট সহ দেবে। যার যার ক্ষমতায় যে যাবে সে তার মতো করে তার নোট অফ ডিসেন্ট। আবার বলছি, এনসিপি যদি যায় একটা ছাড়া বাকি সব ওটাও তারা তাদের মতো করে। রাশিদ, এখানে আমি আপনাকে আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি জানতে চাই, সেটা হচ্ছে এদেশের ধরলাম 20%, 30% মানুষ বিএনপিকে সমর্থন করে। বিএনপি যে জায়গাটায় নোট অফ ডিসেন্ট দিয়েছে সে যদি সেটা নাই জানে, সে তো জুলাই সনদের এই যা আছে যেভাবে উল্লেখ আছে সেটাকেই সে সমর্থন করে, সে তো কোনো নোট অফ ডিসেন্টকে সমর্থন করে না। জনগণ যখন ভোট দিবে, আপনার গণভোট যখন দিবে, তার মানেটা কি দাঁড়াবে? যে আমি জুলাই সনদে 48টা প্রস্তাবনার সঙ্গে আমি একমত, তাই আমি এই 48টার সাথে একমত হয়ে প্রস্তাব দিচ্ছি। এখন যদিও এখানে নোট অফ ডিসেন্ট থাকতো অনেকগুলো জায়গায় উল্লেখ, তাহলে হয়তো বিএনপির একজন সাপোর্টার সে হয়তো এই জায়গায় বড় জায়গায় নোট অফ ডিসেন্ট, ঠিক আছে তাহলে আমি ভোট দিব না, বা ঠিক আছে আমি না ভোট দিব, এরকম সিদ্ধান্তে যেতে পারতো। এখন নোট অফ ডিসেন্ট ছাড়া যদি আপনি এটাকে পাস করায় ফেলেন,
তারপরে কি কারো সাধ্য আছে যে সেই এই সিদ্ধান্তের বাইরে যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করবে গভর্নমেন্টে আসলে? না এখানে তাহলে তো সম্ভব না, কারণ আমি আপনাকে বলি সেটা হচ্ছে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো কেন আলোচনায় আসছে। জি। নোট অফ ডিসেন্টে বিএনপি নোট অফ ডিসেন্ট কোন কোন জায়গায়, দেখেন এখানে বিষয়টা হচ্ছে বিএনপি বাদ দেন, যে কোনো বিএনপি কেন, বিএনপি কে আপনারা তো আলোচনাটা আসছে বিএনপি এখানে অন্য রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট আলোচনা আনছেন না আপনারা। আমি বলছি আপনারা বলতে জনগণ, হ্যাঁ সবাই। বিএনপি নোট অফ ডিসেন্ট কেন আলোচনায় আসছে? কারণ ধরা হচ্ছে যে বিএনপি হয়তো সামনের নির্বাচনে তারা সরকারে আসছে, ক্ষমতায় আসছে। আচ্ছা, যদি তারা আসে তাহলে তাদের নোট অফ ডিসেন্ট যেই যেই জায়গাগুলোতে আছে তাদের তো একটা গ্রাউন্ড আছে যে না আমি তো নোট অফ ডিসেন্ট দিয়ে আসছি, আমি এটা পালন করতে বাধ্য না। তখন সে তার মতন করে, যেমন যে আপনার সাংবিধানিক পদগুলো যেগুলো আছে নির্বাচন কমিশন বাদে বাকিগুলো সে আগের মতন রেখে দিবে, সে নিজেই নিয়োগ দিবে সেগুলো। উচ্চকক্ষ পিআরের ব্যাপার আছে, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আছে, এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলোকে আমরা মৌলিক সংস্কারের অংশ ধরছি এবং যেগুলো আসলে চেঞ্জ না হলে আসলে আদতেই এই পরিবর্তন বলে আসলে কিছু হবে না। যেখানে শুরু থেকে আপনাদের দাবি ছিল নোট অফ ডিসেন্ট গণভোটে না দেওয়া, সেই জন্যই আমরা বলছি যে এটা জনগণকে সিদ্ধান্ত নিতে দিক, জনগণ সিদ্ধান্ত নিক। সেটা আমরা একদম শেষ দিকে আছি, আপনি একটু কথা বলি, সেটা একটু শেষ করেন 1 মিনিটে, তারপর আমরা আজকে আরেকটা আলোচনা শুরু হয়েছে, সেটা হচ্ছে যে 51% 49% গণভোটের থ্রেশহোল্ড এটা রাখা যায় কিনা, এটা আরো বাড়ানো যায় কিনা। যারাই আলোচনা করছেন তারা আবার এই আলোচনাটা করছেন না যে 41% ভোট পেয়ে যে সংবিধান সংশোধন করে ফেলা হচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গাটা আমরা বলছি যে জনগণের উপরে আস্থা রাখা উচিত, জনগণই সিদ্ধান্ত নিক যে এই সংস্কার প্রশ্নে জনগণ একমত কি একমত না। জি জাহিদ ভাই, ছোট্ট একটা কথা বলি, মানে জনগণ সিদ্ধান্ত নিয়ে আপনি পাঠাচ্ছেন, অথচ আমরা এই আলাপ আজকে আরেকবার করেছি, একটু এখানেও করি, ওনারাই কিন্তু একটা গণপরিষদ চেয়েছিলেন, তাই না? আচ্ছা, আমরা একটা আইডিয়াল সিচুয়েশন চিন্তা করি, গণপরিষদ হলো, সেখানে এই বিষয়গুলো নিয়ে ডিবেট হলো, বিএনপি নোট অফ ডিসেন্ট ধরে নিলাম, আমরা বিএনপি জিতেছে নির্বাচনে, ধরে নিলাম নোট অফ ডিসেন্ট যেগুলো আছে ধরে ধরে প্রত্যেকটার ভোটাভুটি হলো, ওগুলোতে তো বিএনপি জিতবে। নতুন যে কনস্টিটিউশন হলো সেই কনস্টিটিউশনে বিএনপির নোট অফ ডিসেন্ট ওয়ালা জিনিস কিন্তু কনস্টিটিউশনে থাকলোই না। তারপর ওটা গণভোটে যেত। খেয়াল করেন, আমরা ঘোড়ার আগে গাড়ি হয়েছে কিন্তু এখানে গণভোটে গিয়ে বিএনপি ঐক্যমত্য কমিশনে আলাপ করলো, এই আলাপকে আপনি পাত্তা দিলেন না। এখানে বিএনপি একটা দল, আর আছে নাকি 30টা দল। আমি সরি এভাবে বলার জন্য, কিন্তু আপনি যদি গণপরিষদ হতো, বিএনপি একটা দল মানে একটা দল না। বিএনপির চাওয়া কনস্টিটিউশনই আগে এখানে পাশ হতো। এক, জনগণের সামনে ভোটে তখন কোনটা যেত? ধরেন বিএনপির কনস্টিটিউশনে আছে আপার হাউস লোয়ার হাউসের সিটের প্রপোর্শনে হবে, ওইটা আমি আবার একটু বলে রাখি, বিএনপির এই দাবিটা কিন্তু খুবই অদ্ভুত, হাস্যকর। আমি এটার পক্ষে না, আমি বহুদিন পিআর আপার হাউসের কথা বলছি, কিন্তু অর্থ শক্তি আছে। গণপরিষদের কথা যদি বলি, তার কনস্টিটিউশন জনগণ আপার হাউসের পিআর এর প্রশ্নই আসতো না। জনগণ যে প্রস্তাবিত কনস্টিটিউশন সেটাই সে গণভোট দিত। তো তখন তো বিএনপির নোট অফ ডিসেন্ট গুলো বাদ দিয়ে অথচ আপনি এখন তার নোট অফ ডিসেন্টকে রেসপেক্ট করছেন না। বরং আমরা এখন যে প্রসেস করছি, এই প্রসেসটা আসলে উল্টো প্রসেস হয়েছে। সঠিক প্রসেসে হলে তখন কিন্তু এই জিনিসগুলো, তো এখন সেই দলটা, যে দলটার এই পরিস্থিতি হতে পারতো, তাকে আপনি ডেকে নিলেন, ডেকে নিয়ে তার জায়গা থেকে সে বেশ কিছু ছাড়ও দিল, দিয়ে আবার কিছু নোট অফ ডিসেন্ট দিল। এই সব মিলে ছাড়গুলো নিয়ে আপনি রাখলেন। আর সবচেয়ে বড় কথা যদি এটাই হয়, সংবিধান সংস্কার কমিশন 6 কমিশনের জিনিসপত্র নিয়ে গণভোটে দিয়ে দিলেই পারতো। এই সব এত 9 মাস ধরে, মানে এই আমি একটু যদি 30 সেকেন্ড, আচ্ছা 30 সেকেন্ডই বলেন, কারণ একটু শেষ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলে সেটা তো সাধারণ আপনার অ্যাসেম্বলির মতন হইতো না। সেখানে তখন না আমি বলি, সেখানে তখন কাদেরকে পাঠাইতো, কাদেরকে নমিনেশন দিত বা কাদেরকে ফিল্ডে পাঠাইতো, এবং শ্রেণীভিত্তিক যদি আপনার আমি বলি না, আপনারা একই সঙ্গে দুটাই চেয়েছেন। আপনারা শেষ পর্যন্ত এসেছেন 1970 এর একদম প্লেন নির্বাচন, যেরকম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং পার্লামেন্ট একই সঙ্গে কাজ করবে, সাধারণ ভোট